কানে ভেসে আসছে স্বপনদার গলায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, আর চোখের সামনে হিমালয়ের সে মায়াবী রূপ। ঠিক এইভাবেই শুরু হলো মানাংয়ের দ্বিতীয় দিনের সকাল। যেহেতু আমরা মানাং পর্যন্ত গাড়ি করে এসেছিলাম, সেহেতু আজই প্রকৃত অর্থে অন্নপূর্ণা সার্কিটের হাঁটা শুরু আমাদের। গুড মর্নিং। মানাং থেকে আজকে বেরিয়ে যাচ্ছি, মানাং থেকে। আর এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর আপনাদের বাইরের ভিউটা একটু দেখাই আজকে সকালে কেমন ওয়েদার। সকালে কিন্তু প্রচন্ড মেঘ ছিল। এইটা হচ্ছে আজকে সকালের ওয়েদার। গঙ্গাপূর্ণা পরিষ্কার দেখা যাচ্ছে, একদম রোদ পড়ছে, রোদ ঝলমলে গঙ্গাপূর্ণা। সকালে কিন্তু মারাত্মক মেঘ ছিল আকাশে, এখনো আস্তে আস্তে আবার মেঘ আসছে। গঙ্গাপূর্ণা একদম পরিষ্কার। তো 7:30 বাজে, আমরা ব্রেকফাস্ট করে আস্তে আস্তে এবার বেরোবো। মানাং থেকে শুরু হলো জার্নি, সকাল 8টা বাজে। মানাংয়ের অলিগলি দিয়ে চলেছি। বাঁদিকে গঙ্গাপূর্ণা দেখা যাচ্ছে। আর কালকে যেটা দেখতে এসেছিলাম, গঙ্গাপূর্ণা লেক ওপর থেকে পুরো ভিউটা, আর এই গঙ্গাপূর্ণা পিক। আর আমরা চলেছি এই দিকে যাব। সকালের আবহাওয়া ছিল মনোরম এবং হাঁটার পথও ছিল বেশ সহজ। এরকম চওড়া রাস্তা, গাড়িও চলছে, 4 হুইলার 2 হুইলার, আর তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। অদূর ভবিষ্যতে হয়তো সমস্ত রকম যানবাহনের জন্য এই রাস্তা খুলে যাবে। আর আমরা এগিয়ে চলেছি, তলায় নদীর অববাহিকা। একদমই কষ্ট হচ্ছে না, খুব কমফোর্টেবলভাবে আমরা দিনটা শুরু করেছি। দেখা যাক। হাঁটার সহজ পথ পেয়ে মাঝে মাঝে নিজেকেও লেন্স বন্দি করছিলাম। মানাং থেকে প্রথম দিনের হাঁটায় এটি ছিল প্রথম ঝোলাপুল। যেহেতু নেপালে এটি ছিল আমার প্রথম ট্রেক, তাই মনের মধ্যে এই পুল পায়ে হেঁটে পার হওয়ার একটা অগ্রিম রোমাঞ্চ অনুভব করছিলাম। পুল পার হয়ে ঈষৎ ঢালু রাস্তা ওপর দিকে উঠে যায়। রোদের ভালোই তেজ, কিন্তু এখনও এই উচ্চতায় বেশ কিছু বড় বড় গাছ বিদ্যমান, ফলে এই রৌদ্র ছায়া পথে খুব একটা কষ্ট হচ্ছিল না। ট্রেকিং রুট বর্তমানে একটা বিশাল চওড়া মোটরেবল রোড পরিণত হয়েছে। এখনই গাড়ি ঘোড়া চলছে, রাস্তা তৈরির কাজ চলছে। এরপরে দুরন্ত গতিতে গাড়ি ছুটবে। যারা ট্রেক করতে পারেন না তাদেরও হাতের ধরা ছোঁয়ার মধ্যে এই সমস্ত জায়গা চলে আসবে। এগিয়ে চলেছি কানসারের দিকে।
সম্ভবত ওইখানে গিয়ে দুপুরের লাঞ্চ হবে। যেহেতু নির্মীয়মান রাস্তা এবং মাঝে মাঝে এক দুটো গাড়ি এর ওপর দিয়ে ছুটে চলেছে, তাই হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ধুলোর অত্যাচার সহ্য করতে হয়। চলে এলাম খাংসারে। দুপুর 12টা বাজে। স্বচ্ছন্দে আরও ঘন্টা দুয়েক হাঁটলেই পৌঁছে যাব শ্রীখারকা। সাধারণত সকাল সকাল মানাং থেকে বেরোলে দুপুর দুপুর শ্রীখারকা পৌঁছেও লাঞ্চ করা যায়। আমরা মনস্থির করলাম খাংসারেই দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। এই খাংসার থেকে আমরা লাঞ্চ করে, লাইট লাঞ্চ করলাম, নুডলস। পড়ে যাচ্ছি এখানে একটু সিঁড়ি সিঁড়ি মতন। চারিদিকে অনেক খাওয়ার জায়গা রয়েছে, রেস্টুরেন্ট, থাকার জায়গা। খাংসার থেকে এগোলাম এবং খুব ভালোভাবে মার্কিং করা রাস্তা, মানে সাথে যদি গাইড নাও থাকে 2-3 জন মিলে ট্রেকটা করা যায়। দেখাচ্ছি একদম অ্যারো দিয়ে কোন দিকে যেতে হবে না হবে সব করা আছে। আর এই ছোট্ট ছোট্ট গ্রামগুলো পেরিয়ে গেলে তারপর তো একটাই রাস্তা। এই হচ্ছে গ্রামের গলিপথ ধরে এগিয়ে চলেছি খাংসার। খাংসার থেকে বেরোলেই ডান দিকে একটি রাস্তা উপর দিকে চলে গেছে। স্থানীয় মানুষের অনুমান অনুযায়ী এখান থেকেই 5 ঘন্টা হাঁটলে মুন লেক। আমরা সেদিকে আর পথ না ধরে আমরা এগিয়ে চললাম তিলিচের দিকে। ফুরফুরে হাওয়া, ঝকঝকে রোদ, ঘন্টা দেড়েকের রাস্তা। তাই দুপুরের খাওয়া দাওয়া করে মৌরি চিবোতে চিবোতে দুলকি চালে ছবি তুলতে তুলতে এগিয়ে চললাম। রাস্তার ঢাল এমন কিছু বেশি না, শুধু বড় বড় গাছের সীমানা পেরিয়ে এসেছি, তাই গরম লাগলেও ছাওয়া নেই। এগুলি বুদ্ধিস্ট চড়তেন। যেসব স্থানে তিব্বতীয় বৌদ্ধ সম্প্রদায়ের প্রভাব রয়েছে সেখানেই এগুলি দেখা যায়। আর চারিদিকে হাওয়ায় উড়ছে প্রেয়ার ফ্ল্যাগ। প্রেয়ার ফ্ল্যাগের মাঝখান দিয়ে চোখে পড়ছে দূরে তারে গুম্ফা। এটি আপার খানসার এলাকা। এই গুম্ফার পিছন দিক দিয়েই আমরা উঠে চললাম ওপর দিকে। বেলা 2:30 বাজে, এরকম আফিল রাস্তা। আর আমরা আজকে যাচ্ছি শ্রীখারকা, এই যেখানটা দেখা যাচ্ছে। তো হোপফুলি 4-4:30 মধ্যে আমরা পৌঁছে যাব। নেক্সট ডে এখান থেকে আবার আমরা ওইদিকে জার্নি করব। তো আজকে আমাদের ডেস্টিনেশন এটা শ্রীখারকা। আর এই আফিল রাস্তা, নিচ থেকে উঠে আসছি। শেষ মুহূর্তে এখানটায় রাস্তার ঢালটা একটু বেশি। আমরা পৌঁছতে চলেছি শ্রীখারকায়, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4045 মিটার। গন্তব্য চোখের সামনে ধরা দিলেও পৌঁছতে বেশ কিছুটা সময় লাগবে। আমাদের বেশ কিছু সদস্য অনেক আগেই পৌঁছে গেছেন আজকের গন্তব্যে। চোখের সামনে পরিষ্কার ধরা দিচ্ছিল অন্নপূর্ণা রেঞ্জ। বেলা 3টে শ্রীখারকা এসে পৌঁছলাম। এটা হচ্ছে আজকে আমাদের স্টে। সন্দীপনদা, শিলাদি, ঝকঝকে ওয়েদার। আর এটা কিন্তু
লাস্ট আমরা লাঞ্চ করার পর কনস্ট্যান্ট আমরা আপ হিল এলাম। আর এই হচ্ছে ভিউ, কিছুটা ব্যাহত হচ্ছে তারের জন্য, কিন্তু অসাধারণ ভিউ। দুপুরের খাওয়া দাওয়া যেহেতু আমরা সেরে এসেছিলাম, তাই এখানে পৌঁছে আমাদের তেমন কোনো তাড়াহুড়ো ছিল না। এইরকম ভিউ কটেজ থেকে। আর এগুলো আমাদের কটেজের রুম, এগুলো 3 বেডেড রুম, একটা করে ডাবল, একটা করে সিঙ্গেল। দারুণ ব্যবস্থা, নেপাল বলেই সম্ভব ট্রেকিংয়ে এরকম থাকার ব্যবস্থা। আর ঘর থেকে এরকম ভিউ। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এখানে ইন্ডিয়ান স্টাইলে। এই হচ্ছে ওয়াশরুম, কাজ চলতি। রাতের খাওয়া দাওয়ার আগে পুরো সন্ধেটাই আমাদের ডাইনিং হলে আড্ডা দিয়ে ও স্বপনদার গান শুনে সময় কাটলো। এই টি হাউসগুলিতে সাধারণত ওয়াইফাই অ্যাভেলেবেল থাকে, সময় বিশেষে যা টাকার বিনিময়ে ব্যবহার করা যায়, আবার কখনো কখনো ফ্রিতেও পাওয়া যায়। तो मीठे बोल जान जो मुस्कुराते बोल दे ओ सनम मैं तेरे आशिक जागता मैं मेरी धड़कन तुझे मालूम नहीं तू अभी तक हंसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान झोरा माला के नूरा পরায়ে ধুলি দামনা তারে ফেলে সেই তো আমার কাছে ফিরে তুমি তো আমায় ভালো চেনো তুমি তো আমায় ভালো জিন্দগি লাজবাব 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 ওদিকে ডিম গেছে সব। এটা হচ্ছে আজকে আমাদের শ্রীখারকার ডিনার। ডিমের কারি আর রাইস। যারা খাবেন না তারা আগে উঠিয়ে দিন। মানে হ্যাঁ এই অভিজিৎকে জিজ্ঞেস করুন। গুড মর্নিং। এখন আমরা রয়েছি শ্রীখারকায়। এই যে সকলের রোদ্দুর, খুব সুন্দর লাগছে। এদিকটা ক্যামেরা এত ভালো আসছে না, এদিক থেকে রোদ্দুরটা আসছে। আর আজকে আমরা যাব তিলিচো বেস। আর ঠিক এই যে পেছনে দেখছেন, এই যে সাদা, এই যে টানা, এই যে রেঞ্জটা, এটা কিন্তু তিলিচো রেঞ্জ। এরই কোলে আছে তিলিচো লেক। তো এখান থেকে সোজা আজকে যাব তিলিচো বেস, সেখানে গিয়ে স্টে করব। দেন তার পরের দিন আমরা যাব তিলিচো লেক দেখে আবার এখানে শ্রীখারকায় ফিরে আসবো। তো এইটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। চলুন দিনটা শুরু করি। ওয়েদার ভালো, আকাশ কিন্তু একদম নীল। সো লেটস স্টার্ট। এই যে পিকটা, এটা হচ্ছে খাংসার কাং পিক। আর এই যে রিচটা গেছে একদম এই ডান দিক পর্যন্ত, এইটা তিলিচো। সকালের রোদ্দুরে দারুণ লাগছে দেখতে।
দিনটা শুরু হলো গুরুং ব্রেড আর আলু ছোলার তরকারি দিয়ে। এই এটা সব বড় খেতে হবে, গরুর পেট কিন্তু শক্ত হয়ে যায়। সকাল 8টায় ঝকঝকে সুন্দর একটা সকালে শ্রীখড়কা থেকে যাত্রা শুরু করলাম তিলিচো বেস ক্যাম্পের দিকে। গাঢ় নীল আকাশের বুকে ধবধবে সাদা তিলিচো হিমাল অসাধারণ দেখতে লাগছিল। অক্টোবর মাসের শেষের দিক, আবহাওয়া বেশ পরিষ্কার। পাহাড়ের গায়ে চলার পথের দুধারে ছোট ছোট গাছগুলিতে লাল লাল পাতা হয়ে আছে, দেখতে ভারী চমৎকার লাগছে। সব মিলিয়ে খুব রঙিন একটা প্রাকৃতিক ক্যানভাস আমাদের চোখের সামনে ধরা পড়ছে। আজকের পথের প্রথম ঝোলাপুল চোখে পড়ল, আর এটাও চোখে পড়ল যে পুল পার হয়ে রাস্তাটা জিগজ্যাগভাবে খাড়াই উপরের দিকে উঠে গেছে। ছবির বিষয়বস্তু হিসাবে দেখতে সুন্দর লাগলেও হেঁটে উঠতে বেশ কষ্ট হয়। পুলের কাছে এসে দেখলাম পার্থদা দাঁড়িয়ে। ট্রেক করতে যেখানেই যাই বাঙালির সাথে দেখা তো হবেই। উল্টো দিক থেকে ফিরতি পথে আসা একটি বাঙালি মেয়ের সাথে পরিচয় হলো। আমাদের আগামী পথের ধারণা নিতে গল্প জুড়ে বসলাম। প্রথম দিন অল্প অল্প ভয় লাগলেও আজকে এই ব্রিজ পায়ে হেঁটে পার হতে খুব আনন্দই হচ্ছিল। পুল পার হয়ে খাড়াই পথে উঠতে উঠতে পিছন ফিরে ফেলে আসা পথ ও অন্নপূর্ণা গিরিশৃঙ্গ সমূহকে এক ঝলক দেখে নিলাম। এখন রাস্তা সেই আগের মতো, সামান্য চড়াই উতরাই, কিন্তু সামনেই চোখে পড়ল সেই বিখ্যাত ধসপ্রবণ এলাকা, যেখানে রাস্তাও সরু এবং
অনবরত উপর থেকে ছোট বড় পাথর গড়িয়ে আসে, তাই সজাগ দৃষ্টি নিক্ষেপ করে এগোতে হয়। এই ঢালের একটাই বৈশিষ্ট্য, একদম মসৃণ ও ঝুড়ো ছোট ছোট পাথরকুচি পায়ের নিচে, একদমই ন্যাড়া। বড় পাথর বা কোনো রকম গাছ নেই, ফলে পা হড়কালে একদম কয়েকশো ফুট নিচে, আটকানোর মতো কিছু নেই। খুব পাকাপোক্ত না হলে এরকম কয়েকটি ঢালু জায়গায় স্টিক কিন্তু মাস্ট, না হলে খুবই পা হড়কায়। অসাধারণ ভূপ্রকৃতি। তিব্বত থেকে আসা ঠান্ডা হাওয়ায় বড় বড় পাথরগুলি বিভিন্ন রকমের রূপ ধারণ করেছে। এই হাওয়ার জোরেই এই পাহাড়গুলো ক্ষয়প্রাপ্ত হয়। ধসপ্রবণ জায়গা শেষ হতেই রাস্তা আবার সহজ। ঢাল এবার নিচের দিকে, দূরে চোখে পড়ছে তিলিচো বেস ক্যাম্পের জায়গা। তিলিচো বেস ক্যাম্পের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই যেখানে রঙিন বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা তিলিচো বেস ক্যাম্প। আজকে এখানেই স্টে করব। আর এই যে সরু রাস্তাটা চলে গেছে তিলিচো পিকের দিকে, এদিকে চলে যাচ্ছে তিলিচো লেক, সেটা আমরা কালকে যাব। তো হার্ডলি আর আধ ঘন্টা 40 মিনিট আমার স্পিড অনুযায়ী পৌঁছে যাব তিলিচো বেস ক্যাম্প। জাস্ট তিলিচো বেস ক্যাম্পে পৌঁছচ্ছি। এই হচ্ছে বেস ক্যাম্প। জায়গাটি চারিদিকে পাহাড়ে ঘেরা একটা নিচু সমতল জায়গায় অবস্থিত। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4150 মিটার। দুপুর 1:30 নাগাদ এসে পৌঁছলাম এই তিলিচো বেস ক্যাম্প সাইটে। দলের অনেক সদস্যই অনেক আগে পৌঁছেছেন। নেপালের টি হাউসগুলি এত সুন্দরভাবে তৈরি করা যে প্রতিটি ক্যাম্পসাইট ক্যালেন্ডারের পাতার ছবির মতন দেখতে লাগে। এসেই আগে যে যার নিজের নিজের ঘরে জিনিসপত্র রেখে একটু হাত পা ছড়িয়ে নিলাম। একটু পরেই খাবারের ডাক আসবে। ঘরের জানলা দিয়েও কি অসাধারণ দৃশ্য। খানিক পরে ডাইনিংয়ে এসে দেখলাম বহু দেশ বিদেশের ট্রেকার সেখানে উপস্থিত। তারই মাঝে নিজেদের জায়গা করে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম।
নেপালের জাতীয় খাবার ডাল ভাত, তাই এর থেকে ভালো খাবার আর কী বা হতে পারে দুপুরে খাওয়ার জন্য। এই নীলের টানে পরের দিন অর্ধেক ঘুম থেকে উঠে হাঁটা লাগাবো আমরা। বিস্তারিত জানতে চোখ রাখুন পরের পর্বে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে।